আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো। তো আজকের এই নতুন ভিডিওটিতে আমরা আলোচনা করব দ্য স্টাডি অফ পোয়েট্রি, যেটি লিখেছেন ম্যাথিউ আর্নল্ড। তো ম্যাথিউ আর্নল্ডের এই লেখাটির পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু আলোচনা করি। মূলত স্টাডি অফ পোয়েট্রি এটা লেখার আগে উনি দ্য ইংলিশ পোয়েটস, যেটি লিখেছেন টি.এইচ. ওয়ার্ড, এই লেখনীতে তিনি একটা ভূমিকা হিসেবে মূলত দ্য স্টাডি অফ পোয়েট্রি যে মূল কাহিনী সেটা লিখেছিলেন। তো তখন এই তার এসেটা মূলত অনেকটা সমাদৃত হয়, আলোচিত সমালোচিত উভয়টাই হয়। তখন 1888 সালে উনি তার এই অংশটুকু অর্থাৎ ইন্ট্রোডাকশন অংশটুকুকে তিনি একটা বই আকারে প্রকাশ করেন, যেটা হচ্ছে দ্য স্টাডি অফ পোয়েট্রি। অর্থাৎ তার এই স্টাডি অফ পোয়েট্রির মধ্যে যে বিষয়গুলো ছিল সেটা মূলত 1880 সালে প্রথম প্রকাশিত হয় এবং সেকেন্ড প্রকাশিত হয় একটি বই আকারে, যে বইটার নাম হচ্ছে দ্য স্টাডি অফ পোয়েট্রি। এটা প্রকাশিত হয় 1888 সালে। আশা করি বুঝতে পারছো। তো এই স্টাডি অফ পোয়েট্রি মূলত দুইটা ভাগে বিভক্ত, বা এখানে রাইটার ম্যাথিউ আর্নল্ড কবিতার দুইটা অংশকে ভাগ করছেন। অর্থাৎ একটা অংশকে উনি ব্যাখ্যা করতে যেয়ে বলছেন দ্য ফাংশন অফ পোয়েট্রি। অর্থাৎ এই স্টাডি অফ পোয়েট্রির মধ্যে দুইটা অংশ পাবো। একটা অংশ আমি একটু আগে বললাম, আবার বলতেছি, দ্য ফাংশন অফ পোয়েট্রি, এইটা একটা ফার্স্ট অংশ। আর সেকেন্ড অংশ হচ্ছে দ্য সার্ভে অফ ইংলিশ পোয়েট্রি ফ্রম চসার টু 18th সেঞ্চুরি পোয়েটস। অর্থাৎ এই দুইটা ভাগে বিভক্ত এই বইটি দ্য স্টাডি অফ পোয়েট্রি। তো শুরু করা যাক প্রথম অংশ। এই প্রথম অংশে দ্য ফাংশন অফ পোয়েট্রি। ফাংশন অফ পোয়েট্রিতে মূলত রাইটার লিখেছেন একটা কবিতা কিভাবে লেখা উচিত, বা কবিতা আর গ্রহণযোগ্যতা কতটা ইম্পর্টেন্ট বা কতটা গুরুত্বপূর্ণ সমাজে, সেই ব্যাপারগুলো। তো আমি এই ব্যাপারগুলো সহজেই তোমাদের সাথে ব্যাখ্যা করব বা বোঝানোর চেষ্টা করব। খেয়াল করে একটু শুনবা। প্রথম উনি এই দ্য ফাংশন অফ পোয়েট্রিতে বলেছেন দ্য ফিউচার অফ পোয়েট্রি ইমিনেন্স। অর্থাৎ এই কবিতার ইতিহাস বা কবিতার ভবিষ্যৎবাণী, অর্থাৎ কবিতার যে ভবিষ্যৎটা কোথায়, মানে কবিতাগুলো কতটা গ্রহণযোগ্য বা কবিতা মানুষের মনে কতটা জায়গা জুড়ে অবস্থান করতেছে, এই ব্যাপারটা নিয়ে উনি আলোচনা করছেন। সেই জায়গায় উনি লিখেছেন রিলিজিয়ন অ্যান্ড ফিলোসফি উইল বি রিফ্লেক্স বাই পোয়েট্রি। অর্থাৎ ধর্ম এবং ফিলোসফি, যেটাকে আমরা বলি দর্শনবিদ্যা, এটা মূলত কবিতার মাধ্যমেই প্রকাশিত হয় বা এক্সপ্লানেশন হয় বা ব্যাখ্যা হয়। এজন্য ম্যাথিউ আর্নল্ডের মতে যে কবিতা মূলত রিলিজিয়ন এবং ফিলোসফির চেয়েও উপরে, অর্থাৎ ধর্ম বিশ্বাসকে ব্যাখ্যা করার জন্য মূলত কবিতা। তো এই জন্য কবিতা ধর্মের চেয়ে উপরে, এবং ফিলোসফি হচ্ছে দর্শনবিদ্যা, যেখানে মানুষের প্রবলেমগুলো মূলত আলোচনা করা হয়। কিন্তু কবিতায় মূলত প্রবলেম আলোচনা করলেও এর সাথে সাথে সলিউশনটাও দেওয়া হয় বা এটার সমাধানও দেওয়া থাকে। তো এই জন্য ফিলোসফির চেয়েও কবিতা উপরের অবস্থানে রয়েছে। এই গেল হচ্ছে রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি উইল বি রিফ্লেক্স বাই পোয়েট্রি। এরপরে হচ্ছে উনি এই দ্য ফাংশন অফ পোয়েট্রিতে আরও একটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে উইদাউট পোয়েট্রি সায়েন্স উইল রিমাইন্ড ইনকমপ্লিট। এটা সোজা যে পোয়েট্রি ছাড়া বিজ্ঞান একেবারে পরিপূর্ণ নয়। মূলত বিজ্ঞানে যত কিছু আছে সব কিছুই মূলত সাহিত্যে, অর্থাৎ এখানে পোয়েট্রি বলতে উনি পুরো সাহিত্যিকই বুঝাইছেন, যে পুরো সাহিত্যেতেই মূলত বিজ্ঞানের বিষয়গুলোকে ইলাবোরেট করা হয় বা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। এই জন্য সায়েন্সকে আমরা যদি পরিপূর্ণতা দিতে চাই তাহলে পোয়েট্রির গুরুত্ব সর্বাধিক। অর্থাৎ বিজ্ঞানের চেয়ে সায়েন্সের চেয়ে পোয়েট্রি কোনো অংশে কম না, এটারই কথা উনি ব্যাখ্যা করেছেন। এরপরে তৃতীয় নম্বর উনি বলেছেন পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ আন্ডার দ্য কন্ডিশন বাই পোয়েট্রি ট্রুথ অ্যান্ড পোয়েট্রিক বিউটি। সুন্দর সুন্দর কথা বলছেন যে পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ, অর্থাৎ পোয়েট্রি মূলত মানুষের সমাজের সব কিছুরই
সমালোচনা করে থাকে। এই সমালোচনা বলতে যেটা বুঝিয়ে দিতে চাইছেন ম্যাথিউ আর্নল্ড, সেটা হচ্ছে যে সমাজের যেটা সঠিক, যেটা বাস্তবে ঘটে, যে প্রবলেমগুলো হয়, এই ব্যাপারটা সরাসরি কোনো রকম পরিবর্তন পরিমার্জন এরকম না করে সরাসরি প্রকাশ করা হয় তার কবিতায়, বা কবিতা মূলত প্রকাশ করা হয়ে থাকে। এবং একই সাথে আর একটা কথা বলছেন যে আন্ডার দ্য কন্ডিশন বাই পোয়েট্রিক ট্রুথ। এখন পোয়েট্রিক ট্রুথ বলতে কি বুঝাইতে চাইছেন? তো পোয়েট্রিক ট্রুথ হচ্ছে যে রাইম, মিটার, ভার্স, এই ব্যাপারগুলো, অর্থাৎ একটা কবিতার মধ্যে রাইম বা ছন্দ, মিটার, এটাও ছন্দ, ভার্স কবিতার অংশ বিশেষ, এগুলো একটা নিয়ম মাফিক চলবে, একটা ধারা অনুযায়ী হতে হবে। এবং পোয়েট্রিক ট্রুথ, পোয়েট্রিক ট্রুথ বলতে হচ্ছে যে একটা কবিতায় ভালো একটা স্ট্রং মেসেজ থাকতে হবে, বা ইনার মিনিং থাকতে হবে একটা কবিতার, এবং যেটাকে আমরা বলি এক কথায় ভালো একটা থিম থাকতে হবে। অর্থাৎ আমরা এক কথা আবার একটু বলি, সেটা হচ্ছে পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ আন্ডার দ্য কন্ডিশন বাই পোয়েট্রিক ট্রুথ অ্যান্ড পোয়েট্রিক বিউটি। আশা করি বুঝতে পারছো ব্যাপারগুলো। এরপরে এর পরবর্তী ধাপে কবি বলেছেন, অর্থাৎ ম্যাথিউ আর্নল্ড বলেছেন, দ্য হাই ফাংশন অফ পোয়েট্রি ক্যান বি পারফর্মড অনলি বাই দ্য বেস্ট পোয়েট্রি। আচ্ছা, দ্য হাই ফাংশন অফ পোয়েট্রি ক্যান বি পারফর্মড অনলি বাই দ্য বেস্ট পোয়েট্রি, মানে একটা কবিতার মধ্যে একটা হাই ফাংশন থাকতে হবে, এবং সেটা পুরো কবিতা জুড়ে, যার মাধ্যমে কবিতাটা বেস্ট কবিতার মধ্যে উল্লেখযোগ্য হবে। তো হাই ফাংশন দ্বারা মূলত বোঝানো হয়েছে ডেভেলপড দ্য সোসাইটি বাই দ্য পোয়েম অফ ম্যানার, রিলিজিয়ন, পজিটিভ থিঙ্কিং অ্যান্ড মরালিটি। অর্থাৎ এই হাই ফাংশন দ্বারা মূলত কবিতার মূল থিমটাকে চয়ন করা হয়েছে বা বলা হয়েছে, এবং এই থিমগুলো হতে হবে এরকম টাইপের: ডেভেলপ দ্য সোসাইটি, সমাজের উন্নতির জন্য যে সকল কথাবার্তা, সেটা কবিতা উল্লেখ থাকতে হবে। ম্যানার থাকতে হবে, সেখানে মানুষের রিলিজিয়নের কথা বলা হইতে পারে। তারপর হচ্ছে যে পজিটিভ থট এবং মরালিটি, এইটা হচ্ছে যে উনি বলছেন। তারপর হচ্ছে যে সাধারণ রিডাররা একটা কবিতাকে আইডেন্টিফাই করতে পারবে যে এটা ক্লাসিক্যাল কবিতা নাকি ফলস, অর্থাৎ ক্লাসিক্যাল কবিতা নয়। এটা বলতে গিয়ে রাইটার বলেছেন, আইডেন্টিটি রিয়েল অর ফলস ক্লাসিক বাই রিডার্স। অর্থাৎ রিডাররাই, যারা পাঠক থাকবেন, তারাই মূলত কবিতাকে আইডেন্টিফাই করতে পারবেন যে এই কবিতাটা আসলেই ক্লাসিক কিনা বা ক্লাসিক নয়। এই ব্যাপারটা রিডাররা বা ক্রিটিকরা সহজেই বুঝতে পারবেন একটা কবিতা এটা ভালো কবিতা কিনা বা ভালো কিছু আছে কিনা এই কবিতায়, সে ব্যাপারটা। এখন আমরা কীভাবে আইডেন্টিফাই করবো একটা কবিতা যে ভালো না মন্দ বা কতটা ক্লাসিক কিনা, সেটার ব্যাপারে উনি আরও ব্যাখ্যা করেছেন, টাচস্টোন মেথড। আমরা এর পরবর্তীতে আলোচনা করব। তো আইডেন্টিটি রিয়েল অর ফলস ক্লাসিক বাই রিডার্স, এখানে মূলত ক্লাসিক বলতে বলা হয়েছে যে সকল কবিতাগুলো অলওয়েজ গুড কিছু থাকবে কবিতার মধ্যে এবং অ্যাপিলিং থাকবে, অর্থাৎ সকলেই এটা পড়ার জন্য আগ্রহ প্রকাশ করবে, এই টাইপের কবিতাগুলো মূলত ক্লাসিক হবে। এবং আরও কিছু বৈশিষ্ট্য থাকলে আমরা ক্লাসিক বলতে পারি। যেই সকল ব্যাপারগুলো আমরা বলছি, যে পোয়েট্রিক বিউটি থাকতে হবে, পোয়েট্রিক ট্রুথ থাকতে হবে, হাই ফাংশন থাকতে হবে, এই ব্যাপারগুলো যদি থাকে তখন আমরা সেটাকে বলবো যে ক্লাসিক কবিতা। এবং আরও কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, এস্টিমেট, অর্থাৎ রিয়েল এস্টিমেট হইতে পারে, বা পার্সোনাল এস্টিমেট, হিস্ট্রিক্যাল এস্টিমেট, এই ব্যাপারগুলো যদি থাকে তখন সেই কবিতাকে আমরা বলবো একটা ক্লাসিক কবিতা। নেক্সট অন হচ্ছে রিডার শুড ইনসিস্ট অন দ্য রিয়েল এস্টিমেট, যেটা কথা একটু আগে বললাম যে একটা কবিতার মধ্যে মূলত তিনটা এস্টিমেট থাকতে হবে। একটা হচ্ছে রিয়েল এস্টিমেট, তারপরে একটা হচ্ছে হিস্ট্রিক্যাল এস্টিমেট এবং পার্সোনাল এস্টিমেট। রিয়েল এস্টিমেট হচ্ছে যে বাস্তবতার নিরিখে একটা কবিতাকে আমরা আইডেন্টিফাই করব যে এই কবিতার বাস্তবতার নিরিখে কতটা ভালো লেখা হয়েছে, অর্থাৎ এই কবিতার মধ্যে বাস্তবতা কতটুকু, সেটা হচ্ছে রিয়েল এস্টিমেট। পার্সোনাল এস্টিমেট হচ্ছে যে রিডার বা ক্রিটিকরা যখন একটা কবিতা পড়বে তার
যে বুদ্ধিমত্তার মাধ্যমে একটা কবিতাকে সে আইডেন্টিফাই করবে যে এই কবিতা আসলেই বাস্তবিক কতটা ইম্পর্টেন্ট বা কতটাই ভালো। তবে এটা নিয়ে দ্বিমত প্রকাশ করেন অনেক ক্রিটিকরাই। তারপর হচ্ছে যে হিস্ট্রিক্যাল এস্টিমেট হচ্ছে যে একটা কবিতার মধ্যে মূলত ঐতিহাসিক কোনো ঘটনা চয়ন করা আছে কিনা বা উল্লেখ আছে কিনা, সেই কথাটাই বলা হয়েছে হিস্ট্রিক্যাল এস্টিমেট। অর্থাৎ একটা কবিতার মধ্যে আমরা যখন হিস্ট্রিক্যাল এস্টিমেটগুলো পাবো তখন আমরা বুঝবো যে এই কবিতাটা একটা ক্লাসিক কবিতার একটা অংশ বা ক্লাসিক কবিতার একটা গুণ। ঠিক আছে, তারপরে আমরা আরও যে ব্যাপারগুলো উনি বলছেন যে একটা কবিতা যখন আমরা আইডেন্টিফাই করব তখন সাবজেক্ট ম্যাটারটা থাকতে হবে। বা সাবজেক্ট ম্যাটারটা কি, সেটা হচ্ছে যে মেসেজ অর থিম, অর্থাৎ থিমের মধ্যে যে আলোচনা করাটা থাকে সেটাকে মূলত বলা হয় সাবজেক্ট ম্যাটার, যেটাতে একটা গুড লিসন দিয়ে থাকে রিডারদের। এবং স্টাইল, যেটা কথা আমি বলেছিলাম, স্টাইল হচ্ছে লাইন মিটার অফ ভার্স, মানে একটা কবিতার মধ্যে সাবজেক্ট ম্যাটার এবং স্টাইল থাকতে হবে এবং সেটা হাই ক্লাসেস বা হাই কোয়ালিটি থাকতে হবে, তখন সেটাকে আমরা ক্লাসিক কবিতা বলতে পারবো। আশা করি বুঝতে পারছো। এটাই মূলত হচ্ছে দ্য ফাংশন অফ পোয়েট্রি, এখানের মূল বিষয়। এর পরবর্তীতে আমরা সেকেন্ড ভিডিওতে মূলত দ্য সার্ভে অফ ইংলিশ পোয়েট্রি ফ্রম চসার টু 18th সেঞ্চুরি এটা নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে সেকেন্ড ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারো চাইলে। ধন্যবাদ, ভালো থাকবে। এই ভিডিওর দ্বারা তুমি যদি একটু উপকৃত হও অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং তোমার মতামতটি জানাবে। আর এই ভিডিওতে তুমি যদি কোনো প্রকার উপকৃত না হও তাহলে ডিসলাইক দিয়ে যাবা, তাহলে বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো আরও পরিবর্তন করা উচিত। এবং কোথাও থেকে তুমি যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।